হরমুজ প্রণালী নামটা শুনলেই এখন চোখের সামনে ভেসে ওঠে আমেরিকা আর ইরানের সংঘাতের ছবি। আসলে এটা পারস্য উপসাগর থেকে খোলা সমুদ্রে যাওয়ার একটা গেটওয়ের মতো। কিন্তু এই ছোট্ট একটা জলপথই এখন হয়ে উঠেছে বিশাল এক উত্তেজনার কারণ। তো চলুন আজ আমরা বোঝার চেষ্টা করি কিভাবে ইরান ঠিক এই জায়গাটাকে কাজে লাগিয়ে আমেরিকার মতো একটা সুপার পাওয়ারের বিরুদ্ধে একটা বড় কৌশলগত চাল চালছে। প্রশ্নটা খুবই সোজাসাপটা, তাই না? যে মাত্র ২১ মাইল চওড়া একটা পানির রাস্তা কিভাবে বিশ্বের সবচেয়ে বড় সুপার পাওয়ারকে চ্যালেঞ্জ জানাতে পারে? কিন্তু এর উত্তরটা কিন্তু বেশ জটিল, আর এটাই আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে। একজন অ্যানালিস্টের এই একটা কথাই বুঝিয়ে দেয় যে ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ। ভাবুন একবার, পেন্টাগনের মতো একটা জায়গার জন্য এটা সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। তো কেন আমেরিকার মতো একটা সামরিক শক্তি এই ছোট্ট জলপথটা নিয়ে এতটা চিন্তায় আছে? চলুন একটু গভীরে গিয়ে দেখা যাক। আচ্ছা, প্রথমেই আমাদের বুঝতে হবে যে এই ২১ মাইল আমেরিকার জন্য ঠিক কেন এত বড় একটা সমস্যা। ব্যাপারটা কিন্তু বেশ অদ্ভুত। একদিকে বিশাল টেকনোলজি, অন্যদিকে সামান্য ভূগোল, আর এখানেই যেন প্রযুক্তি হেরে যাচ্ছে। ব্যাপারটা ভাবুন তো একবার, সালটা ২০২৬, সারা দুনিয়া তাকিয়ে দেখছে কি হচ্ছে, যে আমেরিকার বিশাল নেভি অত্যাধুনিক টেকনোলজি দিয়ে সারা বিশ্বে দাপিয়ে বেড়ায়, সেই আমেরিকায় কিনা মাত্র ২১ মাইল চওড়া একটা পানির রাস্তার সামনে এসে কেমন যেন আটকে গেছে। এখানে ওদের বিলিয়ন ডলারের সব যুদ্ধজাহাজও যেন ভূগোলের কাছে অসহায়। মানে একদিকে আমেরিকার কাছে আছে হাইটেক ড্রোন, মিসাইল সবকিছু, আর অন্যদিকে আছে একটা অপরিবর্তনীয় ভৌগোলিক বাস্তবতা। এই দুটো যখন মুখোমুখি হচ্ছে তখন অদ্ভুত একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আর ইরান ঠিক এটাই প্রমাণ করে দিচ্ছে যে আধুনিক যুদ্ধের সব হিসাব শুধু অস্ত্র দিয়ে হয় না। তো এখন প্রশ্ন হল, হরমুজ প্রণালী কিভাবে নিজেই একটা অস্ত্রে পরিণত হলো? চলুন সেটা একটু দেখি। হরমুজ প্রণালীকে বলা যেতে পারে বিশ্ব অর্থনীতির লাইফলাইন, কারণ পৃথিবীর একটা বড় অংশের তেল এই পথে দিয়ে যায়। এর একদিকে ওমান আর ঠিক উল্টো দিকে ইরান। তো বুঝতে পারছেন, বিশ্ব অর্থনীতিকে চাপে ফেলার জন্য এর চেয়ে ভালো ভৌগোলিক অবস্থান আর হয় না। মাত্র ২১ মাইল, এর সবচেয়ে সরু অংশটা এতটাই কম চওড়া যে বিশাল বিশাল সব তেলের ট্যাঙ্কারগুলো যখন এর ভেতর দিয়ে যায় তখন তাদের গতি অনেক কমে যায়, আর ঠিক তখনই ওরা খুব সহজ টার্গেটে পরিণত হয়। আসলে ইরান এখানে ঠিক যুদ্ধ করছে না, ওরা যেন ভূগোলের একটা দাবার বোর্ড পেতে বসেছে। তেহরান খুব ভালো করেই জানে যে সঠিক জায়গায় বসে থাকাও একটা এনর্মাস শক্তি, আর ওরা সেই ভৌগোলিক সুবিধাটাকেই তাদের প্রধান অস্ত্র বানিয়ে ফেলেছে। আচ্ছা, এবার আসা যাক ইরানের কৌশলের দিকে। ওরা ঠিক কি করছে এই প্রণালীর ওপর নিজেদের কন্ট্রোল প্রতিষ্ঠা করার জন্য? তো ইরান ঠিক কি করছে এখানে? দেখুন, ওদের প্লেবুকটা বেশ পরিষ্কার। একদিকে ওরা আমেরিকার নিষেধাজ্ঞা একদম পাত্তা না দিয়ে নিজেদের ট্যাঙ্কার পার করছে, আবার অন্যদিকে অন্য দেশের পতাকাবাহী জাহাজগুলোর ওপর গুলি চালাচ্ছে, ওদের হয়রানি করছে। সোজা কথায় ওরা একটা অলিখিত রুলবুক তৈরি করে ফেলেছে, যেখানে ওদের কথাই শেষ কথা। দেখুন, আন্তর্জাতিক আইন বলে যে এই প্রণালী দিয়ে সব দেশের জাহাজ অবাধে যাতায়াত করতে পারবে, কিন্তু ইরান এখন সেখানে নিজেদের নিয়ম চালাচ্ছে বলে অভিযোগ। মানে জাহাজের সেফ প্যাসেজের জন্য নাকি টাকা দিতে হচ্ছে। সোজা কথায় ওই ২১ মাইল রাস্তায় তেহরান যা বলবে সেটাই আইন। এর একটা জলজান্ত উদাহরণ হল সানমার হেরাল্ড আর জাগ অর্ণব নামে দুটো ভারতীয় জাহাজের ঘটনা। ইরাক থেকে তেল নিয়ে আসা এই জাহাজগুলোকে ইরানের আইআরজিসির গানবোট থামিয়ে দেয়, এমনকি গুলিও চালায়। জাহাজের ক্রুরা রেডিওতে চিৎকার করে বলছিল যে তাদের তো আগেই পারমিশন দেওয়া হয়েছিল, তাহলে এখন কেন গুলি করা হচ্ছে? এই প্রণালীতে যা কিছু হচ্ছে তার প্রভাব কিন্তু শুধু এই অঞ্চলেই সীমাবদ্ধ নেই, এর আঁচ লাগছে সারা বিশ্বে। পরিস্থিতি কতটা খারাপ সেটা এই সংখ্যাগুলো দেখলেই বোঝা যায়। নরমালি এই রাস্তা দিয়ে দিনে প্রায় ১৩০টা জাহাজ যেত, আর এখন উত্তেজনার কারণে সেটা কমে দাঁড়িয়েছে মাত্র ৬টায়। ভাবুন তো একবার, বিশ্ব বাণিজ্যের মূল একটা ধমনী জানো বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। তেলের সাপ্লাই তো বিশ্ব অর্থনীতির প্রাণ, তাই না? আর সেই সাপ্লাই লাইনটা এখন ইরানের হাতে জিম্মি হয়ে আছে। এর মাধ্যমে তেহরান আসলে বিশ্ব অর্থনীতিকে একটা চাপের মধ্যে রেখে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চাইছে। এই যে এত কৌশল, এত ভূ রাজনীতি, এর একটা মানবিক দিকও কিন্তু আছে। এই খেলার প্রভাব দুই দেশের সাধারণ মানুষের ওপর পড়ছে। এই চাপের ফল কিন্তু শুধু এক পক্ষকে ভুগতে হচ্ছে না। আমেরিকা আর ইরান দুটো দেশকেই এর জন্য রাজনৈতিক আর মানবিক মূল্য দিতে হচ্ছে, যদিও দুই দেশের সংকটটা দুই রকম। এর প্রভাব কিন্তু পড়ছে দুই দেশেই।
যদিও দুই জায়গায় ছবিটা দুই রকম। যেমন ধরুন আমেরিকায়, সেখানে কিন্তু যুদ্ধের বিরুদ্ধে একটা জনমত তৈরি হচ্ছে। ক্যাপিটাল হিলে ৬০ জনেরও বেশি সাবেক সেনাকে গ্রেফতার করা হয়েছে শুধু এই কারণে যে তারা যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিল। আর তাদের প্রতিবাদটা ছিল অন্যরকম। তারা মার্কিন সৈন্য আর ইরানি সাধারণ মানুষ দুজনের প্রতি সম্মান জানাতে হাতে লাল টিউলিপ নিয়েছিল। আর ওদিকে ইরানে পরিস্থিতি সেখানে আরও জটিল। দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ৭ সপ্তাহ কেটে গেলেও তার দাফন করা যায়নি। কেন? কারণ সরকারের ভয় এই জানাজাকে কেন্দ্র করে বড় ধরনের হামলা হতে পারে, অথবা হয়তো এটা সরকার বিরোধী কোনো বিক্ষোভে রূপ নিতে পারে। এ থেকে একটা জিনিস একদম পরিষ্কার, হরমুজে যে ভূ রাজনৈতিক দাবার চাল দেয়া হচ্ছে তার পেছনে গভীর মানবিক সংকট আর রাজনৈতিক অস্থিরতা লুকিয়ে আছে, আর এর থেকে কোনো পক্ষই কিন্তু মুক্ত নয়। তো আমরা যেখান থেকে আলোচনাটা শুরু করেছিলাম সেখানেই আবার ফিরে এলাম। এই কথাটা আবারও মনে করিয়ে দেয় যে কিভাবে ছোট্ট একটা ভৌগোলিক পয়েন্ট একটা সুপার পাওয়ারের সবচেয়ে দুর্বল জায়গা বা অ্যাকিলিস হিল হয়ে উঠতে পারে। আর এই প্রশ্নটাই সবার জন্য রইল, হরমুজের এই ঘটনাটা কি আমাদের নতুন করে ভাবতে বাধ্য করছে যে এই টেকনোলজির যুগেও আসল শক্তিটা কি ভূগোলের হাতেই রয়ে গেছে? সামরিক শক্তির চেয়েও কি ভূগোল বেশি শক্তিশালী?